অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস বিনি সুতোয়। উপন্যাসটি আমি মোট ৮টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। প্রথম পর্বের লিংক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আপনারা কি ভাবেন আমরা খুব কষ্টে আছি? দেশ দেশ করে হেদিয়ে মরছি? বাজে কথা। আমরা চমৎকার আছি। দেশে যা রোজগার করতে পারতাম তার থেকে অনেক গুণ রোজগার করি এখানে। যা স্বাচ্ছন্দ্য পাই তা দেশে কল্পনাও করতে পারি না। একটাই তো জীবন মশাই, এখানে এসে চুটিয়ে সেটা উপভোগ করছি। শুভদীপের গলা সবাইকে ছাপিয়ে গেল। সিদ্ধার্থর বাড়িতে আমরা সবাই বসেছিলাম। আমাদের পরিকল্পনাকে উপলক্ষ করে সিদ্ধার্থ এবং তার স্ত্রী বনানী গোটা ৮ দম্পতিকে নেমন্তন্ন করেছিল। শুভদীপ আমাদের ছবির বিষয়বস্তু উড়িয়ে দিল। আর কে কি ভাবছে জানি না, আমি মশাই ভালো আছি। আপনারা খারাপ আছেন এ কথা আমরা কিন্তু বলছি না, মৃদু হেসে জানালাম। মুখে বলছেন না, কিন্তু ভাবলে আপনাদের ভালোই লাগছে। কেউ সুখে থাকলে বাঙালি ঈর্ষায় জ্বলে যায়। শুভদীপ রীতিমতো উত্তেজিত। সুখ শব্দটা ব্যবহার করলেন কেন? সুখ আর ভালো থাকা তো এক নয়। স্পষ্ট অথচ মৃদু গলায় বললেন শুভদীপের স্ত্রী জয়িতা। আমি তো কোনো ডিফারেন্স পাই না। কাঁধ ঝাঁকালো শুভদীপ। অরিজিৎ জিজ্ঞাসা করল, তাহলে আপনি কখনো দেশে ফিরে যাবেন না? নো, নেভার। ২ বছর পর পর একবার যাই, মা আছেন বলে। ভদ্রমহিলাকে এখানে নিয়ে আসার প্রচুর চেষ্টা করেছি, তিনি আসবেন না, অতএব আমাকেই যেতে হয়। দেশ সম্পর্কে কোনো অনুভূতি আপনার নেই? সত্যি বলতে বললে বলবো নেই। আপনার আছে? আপনি নিজেকে ভারতীয় ভাবেন? দেশ কোথায় জিজ্ঞাসা করলে এখনো অনেক বঙ্গসন্তান বলে ঢাকা, বরিশাল। জাত জানতে চাইলে উত্তর দেবেন বাঙালি, কখনো ভারতীয় বলবেন না। ভুল বলছি? সুব্রত চুপচাপ শুনছিল। এবার জিজ্ঞাসা করল, আচ্ছা শুভদীপ বাবু, ধরুন নিউ ইয়র্কে ভারত বনাম আমেরিকার একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে। সরি সরি, এরা ক্রিকেট খেলে না। বেশ, ধরুন ফুটবল খেলা হচ্ছে, আপনি কাকে সাপোর্ট করবেন? শুভদীপ চুলে হাত বুলিয়ে হাসল। হয়তো ভারতকেই করব। সুব্রত মাথা নাড়ল। কলকাতায় ভারত পাকিস্তান খেলা হলে খিদিরপুর আর রাজার বাজারের কিছু মুসলমান পাকিস্তানকে সমর্থন করে। তখন আমরা তাদের দেশদ্রোহী বলি। আপনি ভারতকে সমর্থন করলে আমেরিকানরা তো একই কথা বলতে পারে। এসব তর্ক কখনোই শেষ হয় না। সেই সন্ধে এবং রাত্রে আমাদের আলোচনা একসময় চোরাবালিতে আটকে গেল। কিন্তু আমি বুঝে গেলাম, আন্তরিক পত্রিকার সৌজন্যে মনোজের এই দ্বীপ প্রায় সব মহিলারই পড়া। প্রত্যেকেই জানতে চাইছেন কোন চরিত্রে কাকে অভিনয় করাচ্ছি। ক্রমশ একটা ব্যাপার আমার কাছে স্পষ্ট হলো। শুভদীপ যতই চিৎকার করুন, 50 পেরিয়ে যাওয়ার পর অধিকাংশ পুরুষ দেশে ফিরে যাওয়ার কথা ভাবেন। রক্তের তাপ কমে এলে এদেশে নিজেকে আউটসাইডার বলে ভাবনা শুরু হয়ে যায় তাদের। সমীরণবাবু একজন সফল ইঞ্জিনিয়ার। বললেন, সব ঠিক আছে, এখানে যা পাচ্ছি তা দেশে পেতাম না, কিন্তু পাওয়াটা কি রকমের? কোম্পানিতে আমার মাথার উপর যিনি আছেন তার বিদ্যে বুদ্ধি আমার অর্ধেক। সাদা চামড়া বলে তিনি আমার বস। বাড়ি গাড়ি যা করেছি তার জন্য ধার দিয়েছে এরা। মাইনে থেকে সেই ধার শোধ করতে করতে অনেক বছর কেটে গেল। একা থাকতে ভালো লাগে, কিন্তু সকালে 1 কাপ কফি খেয়ে গাড়ি নিয়ে ছুটি রেল স্টেশনে, সেখান থেকে ট্রেনে ম্যানহাটন। সারাদিন অফিস করে বাড়ি ফিরে দেখি স্ত্রী অফিস থেকে ফেরেননি, ছেলে কলেজে। স্ত্রী বাড়ি ফিরলে রান্না গরম করে টিভির সামনে বসা হয়, তারপর ঘুম। আর এইরকম উইকেন্ডে বাঙালির সঙ্গ পাওয়ার জন্য 50-60 মাইল ড্রাইভ করে আড্ডা মারতে যাওয়া। এমন নিঃসঙ্গতা চাইনি কখনোই। সোম থেকে বৃহস্পতিবার কাউকে ডাকলেও পাবেন না, এটা সত্যি কথা। আমি নাগরিক, কিন্তু বুঝি 2য় শ্রেণীর নাগরিক। মূল স্ট্রিমে আমি কখনোই ঢুকতে পারবো না। কোনো সাদা চামড়ার আমেরিকানকে আমাদের আড্ডায় দেখতে পাবেন না।
তাদের সন্ধ্যের আড্ডায় আমরা নেমন্তন্ন পাই না। এদেশে এসে আমরা নিজেদের মধ্যে একটা গোষ্ঠী তৈরি করে দিন কাটিয়ে যাচ্ছি। কেউ কেউ তাতে আরাম বোধ করি। যখন এসেছিলাম তখন বয়স কম ছিল। বিয়ের ব্যাপারটা সেরেছি দেশের মেয়ের সঙ্গে। একটু বাঙালি রান্না, বাংলায় কথা বলা, বাংলা গান শোনার ইচ্ছে পূর্ণ হয়েছে তাতে। এখন আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে। দেশ সম্পর্কে তাদের কোনো নস্টালজিক ফিলিংস নেই। তারা কেন দেশের ছেলেমেয়েকে বিয়ে করবে? ফলে চাপ বাড়ছে আমাদের ওপর। এই চাপ যারা মেনে নিয়ে মানিয়ে থাকছে তাদের কোনো সমস্যা নেই এদেশে। সমীরণবাবুর বক্তব্য আমার পছন্দ হলো। মনোজও এ ধরনের কথা বলতো। সে একটু বেশি বলতো। বুধবার বিকেল ৭টায় ইচ্ছে করে কোনো টিপটপ বাঙালির বাড়িতে হাজির হতো ফোন না করে। বুধবার অফিস থেকে ফিরে এসে বঙ্গসন্তান বৃহস্পতিবারের জন্য সাধারণত নিজেকে গুটিয়ে রাখতেন। মনোজ তার বাড়িতে রাত ১০টা পর্যন্ত আড্ডা মেরে সমস্ত রুটিন বানচাল করে দিয়ে ফিরত। এতে মজা পেত সে। স্বাতী বাগচি কিন্তু অন্য কথা বললেন। না মশাই, আমি দেশে ফিরব না। কেন? কেন ফিরবো বলুন? দেশ অনেক বড় কথা। আমি আমারটা ভাবি। বিয়ের আগে একান্নবর্তী পরিবারে ছিলাম। আমার নিজস্ব ঘর ছিল না। কাপড় ছাড়তে হলে বারোয়ারি ভেজা বাথরুমে ঢুকতে হতো। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে দেখলাম আমার স্বামীর জন্য একটাই ঘর বরাদ্দ। বন্ধু-বান্ধব এলে সেখানেই ঢোকাতে হতো। আলাদা ফ্ল্যাট নিয়ে চলে গেলে বউয়ের বদনাম হবে। কোথাও বেরুতে গেলে স্বামীর কাছে ১০টা টাকার জন্য হাত পাততে হতো। কি হরিবল সময় ছিল সেটা। স্বাতী বাগচি বলতে বলতে যেন শিওরে উঠলেন। আপনি চাকরি-বাকরির চেষ্টা করেননি কেন? কে দেবে চাকরি আমাকে? কম চেষ্টা করেছি নাকি? ওকে না বলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম পর্যন্ত লিখিয়েছিলাম। একটাও কল পাইনি। খবরের কাগজের বিজ্ঞাপন দেখে দরখাস্ত করেছি কত, কিচ্ছু হয়নি। নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল স্বাতী বাগচির। জিজ্ঞাসা করলাম, এখানে নিশ্চয়ই আপনি চাকরি করেন? নিশ্চয়ই। প্রথমে কিছুদিন একটা দোকানে সেলসে ছিলাম। মাসে $৭০০, ১৪,০০০ টাকা। ভাবা যায়? তারপর একটার পর একটা চেঞ্জ করে এখন সরকারি অফিসের কেরানি। মাস গেলে ৩০,০০০ টাকা হাতে পাই। স্বাতী হাসলেন। আসলে এখানে যে কেউ যে কোনো কাজ করতে পারে। দেশের মতো কেউ নাক সিটকোয় না। হো মা, বাড়ির বউ দোকানে ওষুধ বিক্রি করবে কি? তাহলে ভালো আছেন আপনি? অবশ্যই। আর্থিক স্বাধীনতা কি জিনিস তা আমি বুঝেছি। এখন আর কারো কাছে আমাকে হাত পাততে হয় না। আমার স্বামীর যা যা করার অধিকার আছে আমি তার একটা থেকেও বঞ্চিত নই। এখন দেশে গিয়ে থাকার কথা হলেই তাই ভয় হয়। দেশে কেউ আমাকে চাকরি দেবে না। স্বাধীনতা হারিয়ে মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। দেশে পাকাপাকি চলে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। শুধু অর্থনৈতিক স্বাধীনতা? না, আরো আছে। থামিয়ে দিলেন সাথী বাগচি। আমি মেয়ে, রান্না করতে ভালোবাসি। আমার কিচেনে গিয়ে দেখুন। শুধু আমার কেন, যে কোনো সুস্থির পরিবারের রান্নাঘরে গিয়ে দেখুন কত কম পরিশ্রমে আমরা কি কি সুবিধে ভোগ করি। যন্ত্র এখানে প্রায় শিল্প হয়ে উঠেছে। যন্ত্রশিল্প? না, যন্ত্রের সাহায্যে অল্প সময়ে যে কোনো সেরা রান্না রাঁধতে পারি। লোডশেডিং নেই। ঘর পরিষ্কার করতে ৫ মিনিট। টেলিফোনের লাইন গোলমাল পাকায় না। দেশে গাড়ি চালাবার কথা ভাবতেই পারতাম না। এখানে নিজের গাড়ি। আপনি বলতে পারেন এসব পেয়ে আমি একটু স্বার্থপর হয়ে যাচ্ছি কিনা। আমি বলব না। আমি ২ বছরে একবার কলকাতায় যাই। দিনকুড়ি থাকি। $১ $২০ হয়ে যায় বলে দেদার খরচ করি। প্রত্যেকের জন্য গিফট নিয়ে যাই। মা, বাবা এবং আত্মীয়স্বজন আমাকে পেয়ে খুশি হয়। নখদন্তহীন হয়ে ওদের মধ্যে আরেকজন হয়ে পড়ে থাকলে এই খুশিটা দিতে পারতাম না। আমার স্বামী নিয়মিত টাকা পাঠান। যদি আমরা বোম্বে কিংবা চণ্ডীগড়ে থাকতাম, তাহলে যে দূরত্ব থাকতো প্লেনের কল্যাণে তার বেশি কিছু হচ্ছে না। আমার দিদি থাকে সিমলায়। গত ৩ বছরে কলকাতায় যায়নি। কই, তা নিয়ে তো কেউ কিছু বলছে না। সুব্রত চুপচাপ শুনছিল। জিজ্ঞাসা করলাম, দেশের সংস্কৃতির সঙ্গে আপনার যোগাযোগ তো ছিন্ন হয়েছে, তাই না? মোটেই না। প্রতি সপ্তাহে দেশ আর প্রবাসী আসে আমাদের বাড়িতে। যখন যাই ভালো বাংলা বই আর গানের ক্যাসেট যা বেরিয়েছে নিয়ে আসি।
কলকাতা থেকে নিয়মিত শিল্পীরা আসেন এখানে। তাদের গান নাটকের স্বাদ পাই। এই তো সিদ্ধার্থ দা আছেন। নিয়মিত বাংলা নাটক করি আমরা এখানে। আপনাদের পরবর্তী প্রজন্ম? হ্যাঁ, ওদের যে সমস্যা সেটা আমরা সমাধান করতে পারব না। আমাদের যা আছে তার যতটুকু পেরেছি ওদের দিয়েছি। ওরা এক হাতে সেটা যেমন নিয়েছে তেমনি এদেশের জল হাওয়ায় বড় হয়ে এখানকারটাও নিয়েছে। ধরুন, একটি ছেলে এখানে জন্মে বড় হয়ে পাশ-টাশ করে ভালো চাকরি পেল। সে বাড়িতে বাংলায় কথা বলে বটে, কিন্তু আচার-আচরণে বাঙালি থাকতে পারে না। ব্যতিক্রমের কথা ধরবেন না। তা এই ছেলেটির বিয়ে আমি বাসন্তী দেবী কলেজের কোনো মেয়ের সঙ্গে কি দিতে পারবো? দেওয়া ভুল হবে না? বরং এখানকার বাঙালি ছেলেমেয়েরা পরস্পরকে বিয়ে করলে তাদের টেম্পারমেন্টে মিলবে। সেটা কি ওরা করছে? খুব কম। বাপ-মা পছন্দ করলে তাই হচ্ছে। কিন্তু অন্য ভাষাভাষী মেয়ে আমাদের ছেলেদের বউ হয়ে যাচ্ছে। হোক। ৩০০ বছর আগে আমেরিকার অস্তিত্ব কি ছিল? এই দেশটা তো পুরোটাই ইমিগ্রান্টদের। হেথায় সবারে হবে, মিলিবারে যাবে না ফিরে। লাইনটা আমেরিকা সম্পর্কে সবচেয়ে বেশি প্রযোজ্য। ৩০০ বছর ধরে পৃথিবীর প্রায় সব দেশ থেকে মানুষ এসে মিলেমিশে গিয়েছে। আমাদের ছেলেমেয়েরা বাদ পড়বে কেন? হ্যাঁ, আমি মনে করি স্বাতী বাগচি ঠিক কথাই বলেছেন। সত্যি কথা স্বীকার করতে আমাদের কষ্ট হয়, কিন্তু স্বাধীনতার আগে দেশ নিয়ে যে ভাবনাটা সক্রিয় ছিল তা এখন কোনো বাঙালি সেইভাবে ভাবতে পারেন না। এই কলকাতা শহরের অনেক বাঙালি পরিবারের ছেলেমেয়েরা নকল আবহাওয়ায় বড় হয়ে উঠেছে। জয়ন্তী আমাকে চমৎকার একটা কথা বলেছিল। সে ওয়াশিংটনে গিয়েছিল শৈশবে। সেখানেই পড়াশোনা করেছে, চাকরি করেছে, নিজের পয়সায় বাড়ি কিনেছে। বাবা রমেন পাইন চমৎকার আবৃত্তি করেন। তার সঙ্গ জয়ন্তীকে অনেকখানি ভারতীয় করে রেখেছে। নাচ শিখেছে, এখন শেখায়। রাত ২টোয় নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন একা গাড়ি চালিয়ে যায়। যে কোনো আমেরিকান মেয়ের মতো সে ওদেশে স্বচ্ছন্দ। কোনো ভান নেই। সেই মেয়ে কলকাতার হরিশ মুখার্জি রোডের মামার বাড়ির পুরনো ঘরে দিব্যি স্বচ্ছন্দে থাকে। আমাদের একটি উচ্চবিত্ত পরিবারের ইংলিশ মিডিয়াম স্ট্যাম্প মারা ছেলে মেয়েদের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে এসে সে বলেছিল, ও সমরেশ দা, এ কি দেখছি? আমেরিকান ছেলেমেয়েরা এদের দেখে ঘাবড়ে যাবে। এরা কারা? স্বাতী বাগচি যদি ঠিক বলে থাকেন তাহলে সমীরণবাবু কি ভুল বলেছেন? না। দেখে শুনে আমার বারংবার মনে হয়েছে আমেরিকান বাঙালিদের মধ্যে ছেলেরাই বেশি নস্টালজিক। বাল্য ও কৈশোরের স্মৃতি প্রবীণ বয়সে তাদের খুব আঁচড়ায়। প্রায় সবাই ভাবেন অবসর নিয়ে দেশে চলে যাবেন। সল্ট লেকে একটা বাড়ি কিনে দেশের মাটিতেই মারা যাবেন। আর এটা মাথায় এসে গেলে স্ত্রীর সঙ্গে সংঘাত শুরু হয়ে যায়। ততদিনে স্ত্রীর পিতামাতা চলে গেছেন। শেষবার দেশে গিয়ে ভাইয়ের বউয়ের আচরণ ভালো লাগেনি। দেশে ফিরে যাওয়ার কথা তিনি ভাবতেও পারেন না। স্বামী তাকে বোঝান, আমেরিকায় বাড়ি বিক্রি করে সঞ্চয় যা আছে তার সঙ্গে নিয়ে দেশে ফিরতে পারেন, তাহলে ট্যাক্স বাদ দিয়ে মাসে ৫০,০০০ টাকা ব্যাংক থেকে সুদ পাওয়া যাবে। কলকাতায় মাসে ৫০,০০০ টাকা খরচ করলে সব রকম আরাম কেনা সম্ভব, যা আমেরিকায় পাওয়া যাবে না। হিসেবটা সত্যি। কিন্তু মজার কথা হলো, এতে স্ত্রীরা বোঝেন না। অধিকাংশ বয়স্ক পুরুষকেই তাই একটা ভারী হৃদয় বহন করতে হয়, এবং সেটা মাঝে মাঝে ব্যক্ত করে তারা এক ধরনের আনন্দ পান। পার্টি যখন ভাঙলো তখন মধ্যরাত। এই প্রচণ্ড ঠান্ডাতেও গাড়ি গরম করে মাইলের পর মাইল ফিরে যেতে ওদের যেন বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না। আমেরিকায় মদ্যপান করে গাড়ি চালানো গুরুতর অপরাধ। তাই পার্টিতে এসে চালক নিজেকে নির্লিপ্ত রাখেন। যেদিন স্বামী পান করেন সেদিন স্ত্রী সারথি হন। কেউ কাউকে নেমন্তন্ন করলেই দেখেছি অতিথি কিছু না কিছু উপহার হাতে নিয়ে ঢোকেন। আর এই নেমন্তন্নটা ঘুরে ফিরে প্রতি সপ্তাহেই চলে। গাড়িগুলো যখন বেরিয়ে যাচ্ছিল তখন আমার ফরিদার কথা মনে পড়ল। ফরিদা বাংলাদেশের মেয়ে। এককালে সুন্দরী ছিলেন। কয়েকটি ভাষা জানেন। কবিতা লেখার চেষ্টা করেন। শামসুর রহমানকে বন্ধু মনে করেন। থাকেন নিউ ইয়র্কে। মনোজের কাছে যখন প্রথমবার এসেছিলাম তখন একটা সিঙ্গলস বারে অদ্ভুতভাবে ওর সঙ্গে আলাপ হয়। কোনো কোনো মানুষ চট করে অন্তরঙ্গ হয়ে যেতে পারেন। মন যেটাকে সত্যি বলে মনে করে সেটাই করেন, এবং রীতিনীতির ধার ধারেন না। ফরিদা সেই জাতের মানুষ।
দুবার বিয়ে হয়েছিল। একবার সম্ভবত ডিউকের সঙ্গে। কিন্তু কোনো বিয়েই সফলতা পায়নি। প্রথমবার যখন তাকে দেখি তখন তিনি 37 স্ট্রিটের একটা ৫ তলার ফ্ল্যাটে প্রচুর বইপত্র নিয়ে একা থাকেন। কলেজে পড়ান। মনে আছে সিঙ্গলস বারে তাকে পাশ থেকে দেখে মন্তব্য করেছিলাম, এই ভদ্রমহিলা নিশ্চয়ই স্প্যানিশ, কিন্তু পিসিমা পিসিমা মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বাংলায় বলেছিলেন, কি আশ্চর্য, পিসিমা তো কারো মেয়ে, বোন, প্রেমিকা, স্ত্রী অথবা মা, তাই না? প্রচণ্ড অবাক। আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে তিনি কয়েক মিনিট সময় নিয়েছিলেন। মনোজের বাড়িতে একটা পার্টিতে ফরিদাকে নিমন্ত্রণ করা হয়েছিল। সেই পার্টিতে ফরিদার কথাবার্তা অনেক মহিলার পছন্দ হয়নি। স্পষ্ট একজনকে বলেছিলেন, রবীন্দ্রনাথ না পড়ে যে বাঙালি নিজেকে শিক্ষিত বলে দাবি করেন তার পশ্চাৎ দেশে লাথি মারা দরকার। পার্টি ভাঙলে সবাই নিজের স্ত্রীকে নিয়ে মধ্যরাত্রে যখন বাড়ির দিকে রওনা হলেন তখন দেখা গেল ফরিদার জন্য কোনো গাড়িতে জায়গা নেই। কেউ নাকি ম্যানহাটনের দিকে যাচ্ছেন না। ফরিদা শিশুর মতো হেসে বলেছিল, আমি তো ফকির আদমি, গাড়ি নেই, কাল সকালে ট্রেন ধরা ছাড়া আমার আর কোনো উপায় নেই। বেচারাকে থাকতে হয়েছিল সেই রাতটা। আজ আমার ফরিদার কথা মনে পড়ল। ফরিদা বাড়ি পাল্টেছেন, হাডসন নদীর ধারে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। ডায়েরি দেখে নতুন নম্বর টিপলাম। ওপাশে ফোন বাজলো। এখন মধ্যরাত, কাউকে টেলিফোন করার সময় এটা নয়, জানি, কিন্তু ফরিদা তো নিয়ম টিয়মের ধার ধারেন না। তৃতীয়বার রিং হবার পর ফরিদার গলা পেলাম, একটু ঘুম ঘুমে। হ্যালো, কেমন আছেন ফরিদা? 1 মিনিট। শব্দ দুটো উচ্চারণ করে ওপাশে একটু নীরবতা। তারপর নিঃশ্বাস ফেলে উচ্চারণ করল, না, আজকাল কিছুই মনে করতে পারি না। জনাবের নাম কি? আপনাকে আমি একসময় পিসিমা বলেছিলাম। হারে, কোত্থেকে? কি আশ্চর্য! চেঁচিয়ে উঠলেন ফরিদা। আপনি কোত্থেকে বলছেন? নিউ জার্সি ক্লাস্টার থেকে। মাই গড, আপনি তো খুব শয়তান মানুষ। কবে এসেছেন? কয়েকদিন। কি করছিলেন? সঙ্গে সঙ্গে গলা পাল্টে গেল। আর বলবেন না, এই মানুষটাকে নিয়ে খুব ঝামেলায় ছিলাম, আপনি ফোন করে বাঁচালেন। আমি একটু থতমত খেলাম। শেষবার ফরিদা আমাকে বলেছিলেন যে তার বিয়ের শখ মিটে গেছে, ভালো বন্ধু পেলে একসঙ্গে থাকতে পারেন। জিজ্ঞাসা করলাম, কেউ কি অসুস্থ হয়েছেন? অসুস্থ? কে আবার অসুস্থ হবে? আপনার বাড়িতে তাহলে কে ঝামেলায় ফেললো? আপনি একটি ভোলানাথ। ফরিদা শব্দ করে হাসলেন। কেউ নাই, কেউ নাই। বিদেশে বেড়াতে এসে অনেক নাচন কোদন হলো। শরীরের যা অবস্থা তাতে দেশে ফেরার ডাক যে কোনো দিন পেতে পারি। তাহলে এই মানুষটাকে নিয়ে ঝামেলা মানে নিজেকে নিয়ে ঝামেলা? ফরিদা কি বাংলাদেশে চলে যাচ্ছেন? সে কথা বলতেই আবার এক প্রস্থ হাসি। দূর, এই যে পৃথিবীতে জন্মেছি, বড় হয়েছি, দেখছি সব, এ তো বেড়াতে এসে দেখা। প্রবাসে কেউ তো এই প্রবাসে থাকবে না। ঠিক সময় হলে নিজের নিজের দেশে চলে যেতে হবে। মুশকিল হলো নিজের দেশটা ঠিক কোথায় তাই কেউ জানি না। কিন্তু আপনি খুব অন্যায় করেছেন। সোজা আমার এখানে ওঠা উচিত ছিল, তাহলে এই ফকিরকে একটু সাহায্য করা হতো। ব্যাপারটা বুঝলাম না। আমার একটা বাড়তি ঘর আছে, মাঝে মাঝে 1 হপ্তাহ 2 হপ্তার জন্য পেইং গেস্ট রাখি। আপনার কাছে থাকার জন্য টাকা নিতাম না, কিন্তু খাওয়ার জন্য বাজারটা করে দিতে বলতাম, আমারও খাওয়া হয়ে যেত। এই দেখুন, আজ 25 তারিখ, আমার পকেটে মাত্র 3টে টাকা পড়ে আছে। এরকম অবস্থা হলো কেন? আবার হাসি। ওই তো বললাম, এই প্রবাসী জীবনের সবচেয়ে বিস্ময় বলুন আর ঝামেলাই বলুন ওই মানুষটি। তাকে নিয়েই পড়ে আছি। 3 বছর আগে মনে হতো কাজটা করা দরকার। সময় চলে যাচ্ছে আর আমি ফুর্তি করছি, ফুর্তি করে যাচ্ছি। এটা কোনো কথা? চাকরি ছেড়ে দিয়ে কাগজপত্র নিয়ে বসে গেলাম। 1 পয়সা তো দুর্দিনের কথা ভেবে আলাদা রাখিনি। তার উপর বাংলাদেশের কয়েকজনকে কিছু পাঠাতে হয়। যে ফ্ল্যাটে আছি তার মাসিক ভাড়া 900 টাকা। বেকার ভাতা পাই 1200 টাকার মতো।
তাই দিয়ে সব খরচ চালিয়ে পেটে দেবার জন্য যা থাকে তাতে ২০-২২ দিন চলে। মদ কেনার কথা এখন ভাবিই না। রুটি আর কফি খাই বেশিরভাগ দিন। কিন্তু সমরেশ, কাজটা এখন প্রায় শেষ। আর ১ হপ্তার মধ্যে পেপার সাবমিট করতে পারবো ইউনিভার্সিটিতে। খুব অবাক লেগেছিল। ফরিদার মতো প্রাণচঞ্চল মানুষ, যার আঙুলে সিগারেট, হাতে হুইস্কির গ্লাস, ঠোঁটে ৪টে ভাষার সেরা কবিতা সবসময় মজুদ থাকত, তিনি এই নিউ ইয়র্ক শহরে প্রায় স্বেচ্ছাবন্দী হয়ে এমন কষ্ট সহ্য করছেন কোন কাজের জন্যে? ভেবেছিলাম প্রশ্নও করলে বিরাট এবং খটমটে কিছু শুনব। কিন্তু উত্তর হলো আন্তর্জাতিক রবীন্দ্রনাথ। নভেম্বরের দারুণ শীতে নিউ জার্সির সিদ্ধার্থ দত্তর বাড়িতে যন্ত্রের কল্যাণে যথেষ্ট গরম থাকা সত্ত্বেও আমি যেন বরফ হয়ে গেলাম। তাহলে এতক্ষণ যে মানুষটা ফরিদার সঙ্গে ঝামেলা করছিল তিনি রবীন্দ্রনাথ? এই মধ্যরাত্রে আমার জন্য এর চেয়ে বেশি কি বিস্ময় অপেক্ষা করে থাকবে? ফরিদা বললেন, মানুষটা যাচ্ছে তাই। বিশ্বাস করুন, এই ৩ বছরে আমার শরীর মন নিয়ে পিং পং খেলে গিয়েছে। তবে আমি বাদে সহজে ছেড়ে দিইনি। বিস্তর গালাগালি দিয়েছি। আপনাদের কলকাতার কায়েত সমালোচকদের মতো শুধু ছিদ্র অন্বেষণ করে গাল দিয়ে নিজেকে বিখ্যাত করার ধান্দা আমার নেই। রবীন্দ্রনাথের ত্রুটি কি ছিল, কি বলতে কি বলেছেন তাই লিখেছি। এক বাঙালি মেমসাহেব তো ওর সঙ্গে ওকাম্পর প্রেম নিয়ে ডগমগ লেখা লিখেছেন। ছ্যা ছ্যা! আরে মানুষের জীবনে প্রেম তো স্বাভাবিক। তার উপর তিনি রবীন্দ্রনাথ হলে তো কথাই নেই। বাংলা ভাষায় যেসব পুরুষ কথা বলেন, তারা যদি ঘাস হন তো তিনি একটা বিশাল শাল গাছ। আমি যদি তখন জন্মাতাম তো... না, অন্যকে গালি দিয়ে কি লাভ? রবীন্দ্রনাথ আমার বন্ধু। আমার লেখায় এই বন্ধুত্বটুকু একটুও নষ্ট হয়নি। অনেক বকলাম। কখন আসছেন? বললাম, ফরিদা, কাল আমরা লস অ্যাঞ্জেলসে যাচ্ছি। ফিরে এসে দেখা করব। আমরা ঠিক করেছিলাম দেশটাকে দেখব পশ্চিম থেকে। আমাদের ১ মাসের গ্রেহাউন্ড বাসের টিকিট আছে। ওই সময়ের মধ্যে একটা পাক দিয়ে এলে কিছুই ভালো করে দেখা হবে না। সিদ্ধার্থ যথেষ্ট কম টাকায় ১ পিঠের টিকিট জোগাড় করে দিল। এখানকার বাঙালিরা ডলারকে টাকা বলে, সেন্টকে পয়সা। সকালে সিদ্ধার্থ আর বনানী অফিসে বেরিয়ে গেছে। ওদের মেয়ে টুলটুল খুব মিষ্টি, কলেজে পড়ছে। বাংলা বলে যথেষ্ট জড়তা নিয়ে। মনোজের গল্পের নায়িকা পিঙ্কির সঙ্গে বেশ মিল আছে। কলেজের পর একটা ওষুধের দোকানে কয়েক ঘন্টা কাজ করে টুলটুল। আজ প্রথম ওকে একা পেয়ে কথা বলছিলাম। মেয়েটার মধ্যে এখনো শৈশব রয়ে গেছে বলে আমার ধারণা ছিল। ওদের বাড়ির পাশের লনে তখন যন্ত্রপাতি নিয়ে ২টো ছোকরা কাজে লেগেছে। ৩ মিনিটে সব বাড়তি ঘাস কাটা হয়ে গেল। ৪ মিনিটে হাওয়া ছুড়ে সেই ঘাস জড়ো করে নিয়ে ওরা চলে গেল। ১৫ দিনে একবার আসে। মাসের টাকা একবারে নেয়। টুলটুল জানালো ওরা দুজনেই ছাত্র। ঘাস কাটতে বাড়ি পিছু $৩০ পায় মাসে। অন্তত শখানেক বাড়ির সঙ্গে চুক্তি আছে ওদের। মাথা পিছু $১,৫০০ রোজগার। এদেশের নিয়মে নিজের লন, বাড়ির সামনেটা সবসময় পরিষ্কার রাখতে হবে, নইলে ফাইন দাও। যারা সময় পায় না তারা এদের সাহায্য নেয়। টুলটুলকে জিজ্ঞাসা করলাম, তোমার বন্ধু নেই? টুলটুল ঘাড় কাত করল। আছে। ছেলে বন্ধু আছে? অকপটে বলল সে। হ্যাঁ, অনেক। তাদের সঙ্গে মিট করো তুমি? মিট? তা তো হয়ই, তবে নিউ জার্সির মধ্যেই। সিদ্ধার্থর কাছে শুনেছি মেয়ে কোনো বান্ধবীর বাড়িতে রাত্রে গেলে প্রথম খুব টেনশনে থাকতেন তিনি। রাত ১১টা নাগাদ একটা ফোন করত। ভোর ৩টের সময় বাড়ি ফিরত। সেই সব পার্টি নিছকই মেয়েলি, তবুও টেনশন হতো। এখন অনেকটা অভ্যেস হয়ে গিয়েছে। ওর সমবয়সী মেয়েরা প্রায় প্রতি সপ্তাহে এরকম আড্ডা মারে। ওকে জোর করে আলাদা করতে যাওয়া বোকামি। জিজ্ঞাসা করলাম, তোমার কোনো বন্ধু নিউ ইয়র্কে থাকে? হ্যাঁ, বাবা যেতে দেবে না সেখানে। কেন? আই ডোন্ট নো। তুমি মেনে নাও? হাসল টুলটুল। মানতে ভালো লাগে না, কিন্তু আমি বাবাকে খুব ভালোবাসি। নিউ জার্সি থেকে ১৪টি বাসে চেপে ওয়াশিংটন ব্রিজ পর্যন্ত পৌঁছতে মিনিট ২০ লাগে। নিউ জার্সি একটা বিরাট স্টেট। সময়টা মেপেছি ক্লোস্টারের বাস স্ট্যান্ড থেকে।
এসব জায়গায় বসে বাস পেতে ধৈর্য ধরতে হয়। অফিসের সময় ৮ ঘন্টা অন্তর অন্তর তাদের দেখা মেলে। দুপুরবেলায় কদাচিৎ, রবিবারে এক-আধটা। বাস এখানে খুব প্রয়োজনীয় যান নয়। প্রত্যেকেরই গাড়ি একাধিক থাকায় বাসের উপর কোনো চাপ পড়ে না। যে কবার ক্লোস্টার থেকে বাসে চেপেছি ২/৩ আসন ফাঁকা পেয়েছি। এখন বাসে উঠলেই $১.১৫ দিতে হয়। আমাদের ৳২৩। হাডসনের ধারে ব্রিজের এপাশে নিউ জার্সি, ওপাশে নিউ ইয়র্ক। আজ ঠান্ডা বেশি লাগছে হাওয়ার জন্যে। ৩টে স্যুটকেস নিয়ে আপাদমস্তক মুড়ে ওয়াশিংটন ব্রিজ স্টেশনে পৌঁছে টিউবের দিকে এগিয়ে গেলাম। ইতিমধ্যে জায়গাটা আমার বেশ চেনা হয়ে গেছে। ডান দিকে টিকিট কাউন্টার, বাঁ দিকে অফ ট্র্যাক বেটিং সেন্টার, সামনে টানেল। এই টানেল সম্পর্কে অনেক গল্প শুনেছি। একা পেলে কালো মানুষেরা প্রায়ই ছিনতাই করে এখানে। এক বাঙালি মহিলা নিউ জার্সি থেকে এখানে পৌঁছে টানেল পেরিয়ে টিউব ধরতেন ম্যানহাটনে চাকরি করতে। প্রথম দিন যখন হনহনিয়ে যাচ্ছিল তখন খুব সকাল। হঠাৎ দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো এক কালো মানুষ ওর দিকে হাত বাড়িয়ে বলল, ম্যাম, তোমার ব্যাগটা দাও। লোকটার চেহারা চাহনি দেখে ভদ্রমহিলা প্রচণ্ড নার্ভাস হয়ে হুকুম মান্য করলেন। ব্যাগে $৩০ ছিল। সেটি নিয়ে ব্যাগ ফেরত দিয়ে লোকটা আবার দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। কাঁপতে কাঁপতে গেটের কাছে পৌঁছে ভদ্রমহিলা একজন পুলিশ অফিসারের দেখা পেলেন। তাকে সব কথা বলতে তিনি বললেন লোকটাকে দেখিয়ে দিতে। অতএব সঙ্গে যেতে হলো। ভদ্রমহিলা বলেছিলেন, জানেন, দূর থেকে লোকটাকে আমি দেখতে পেলাম, তেমনি ঠেস দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। অফিসারকে বললেই ওকে হাজতে যেতে হতো, কিন্তু বলতে পারলাম না। মনে হলো হাজত থেকে বেরিয়ে এসে এই পথে আমাকে দেখলেও হিংস্র হয়ে উঠবে। টানেলটার শেষ মাথায় এসে অফিসারকে বললাম, লোকটাকে দেখতে পাচ্ছি না। অফিসার বললেন, ঠিক আছে, ভয় পেও না, আমি এখানে রোজ সকালে থাকি। নেক্সট টাইম এমন হলে যোগাযোগ করো। ফেরার সময় আমি একা ছিলাম। শুনলাম লোকটা বলছে, থ্যাংক ইউ ম্যাম, তোমার মাথা বেশ ঠান্ডা। ঠিক আছে, একটা চুক্তি করা যাক। প্রতি মাসে তুমি আমাকে $10 করে দিও। কোনো শালা তোমাকে বিরক্ত করবে না। এরপর থেকে ভদ্রমহিলা প্রতি মাসে বিনা বাক্য ব্যয়ে $10 লোকটার হাতে তুলে দিয়ে নিরাপদে ওই টানেলে যাতায়াত করেন। এবারে এসে দেখেছি কালো চেহারার অনেক মানুষ ঠিক মানুষের মতো আচরণ করছে না। তাদের বিশাল শরীর নিয়ে সারাদিন রাস্তায় দাঁড়িয়ে দেয়ালে ঠেস দিয়ে অদ্ভুত দৃষ্টিতে পথচারীদের লক্ষ্য করে। কিছুটা বিরক্তি এবং অনেকটা ভয়ে অরিজিৎ 42nd স্ট্রিটে যেত না। আঙ্কেল টমস কেবিন পড়ে মার্টিন লুথার কিং এর জীবনী জেনে পৃথিবীর নির্যাতিত কালো মানুষদের সম্পর্কে আমার মনে অনেকটা নরম জায়গা ছিল। এবার তারা অনেকটা নষ্ট হচ্ছিল। হার্লেম কেন্দ্রিক এলাকায় ওরা গায়ের জোরে নিয়ম ভাঙতে দ্বিধা করে না। 42nd স্ট্রিটে একদিন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। একটা কালো ছেলে এসে বলল, হাই ম্যান, গিভ মি আ সিগারেট। দিতে ইচ্ছে করলো না। মাথা নেড়ে সরি বললাম। সঙ্গে সঙ্গে আমার সিগারেট ধরা হাতের কবজির তলায় সে আঘাত করল। সিগারেট ছিটকে ফুটপাতে পড়ল। ছেলেটা কয়েক পা হেঁটে ওটাকে কুড়িয়ে নিয়ে টানতে টানতে চলে গেল। কেন এমন হলো? কেন কালোদের একটা অংশ এমন বেপরোয়া হয়ে উঠেছে? প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সদ্য আলাপ হওয়া পূর্ব জার্মানির এক বৃদ্ধ আমাকে মনে করিয়ে দিলেন, নিউ ইয়র্কের মেয়র কিন্তু একজন ভদ্র শিক্ষিত কালো মানুষ। আজকাল কোনো কিছুতেই সহজে অবাক হই না। এমন বলা যেতে পারে, অবাক হলেও সেটা প্রকাশ করতে চাই না। বেমালুম উপেক্ষা করতে পারি। যেন যা হচ্ছে সেটাই স্বাভাবিক এবং আমি তার সঙ্গে নিত্য পরিচিত। এমন একটা ভঙ্গি অনায়াসে ধরে রাখতে পারি। আমেরিকার জীবনযাত্রায় অনেক কিছু ছড়িয়ে আছে যা ভারতীয়দের কাছে বিস্ময়কর ঠেকবে। চা বাগান কিংবা জলপাইগুড়ির ছেলের কাছে তো মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার। কিন্তু কলকাতা আমাকে চমৎকার ভান করতে শিখিয়ে দিয়েছে। এই যে বাস থেকে নেমে 18 নম্বর দরজা পেরিয়ে সরু চলন্ত সিঁড়িতে দাঁড়িয়ে নিমেষে নেমে এলাম পাতালের দোতলায়, তা শুধু দেয়াল লেখা নির্দেশগুলো চোখে রেখে তা কে জানবে। চোখ খোলা রাখলে ও দেশে হাঁটতে কোনো গাইডের দরকার হয় না। সব জায়গায় স্পষ্ট লেখা কোথায় কিভাবে যেতে হবে। পাতালের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা যখন অপেক্ষা করছি টিউবের জন্যে, তখনই ঘোষণা করা হলো সামনে হাডসন নদীর জল ঢুকে পড়েছে।
এ পথে পাতাল রেল আপাতত অচল। শোনা মাত্র আমার সমস্ত স্মার্টনেস উধাও। টিউবে যদি ম্যানহাটন না যেতে পারি তাহলে ট্যাক্সি করতে হবে, তার ভাড়া অনেক। অরিজিৎ বলল, দেশটা তো ভারতবর্ষ নয়, নিশ্চয়ই কোনো বিকল্প ব্যবস্থা রেখেছে। তখনই সেই পূর্ব জার্মানির বৃদ্ধের সঙ্গে দেখা হলো। ভদ্রলোক আমাদের কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, ভদ্রমহোদয়গণ, দেখে মনে হচ্ছে আপনারা নতুন, তা কোথায় যাওয়ার জন্য বেরিয়েছেন? অরিজিৎ জবাব দিল, ম্যানহাটন। ম্যানহাটনের কোথায়? পোর্ট অথরিটি। নিশ্চয়ই শুনেছেন এই লাইনে ট্রেন বন্ধ। আমিও পোর্ট অথরিটিতে যাব। চলুন, ওপরের প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরি। সরাসরি যাওয়া যাবে না, ট্রেন বদলাতে হবে। ভদ্রলোক কথা বলছিলেন ধীরে, ইংরেজি উচ্চারণ স্পষ্ট। আমার ওকে বেশ ভালো লাগলো। অনেকটা পাহাড়ি সান্যাল মশাইয়ের মতো দেখতে। হাঁটতে হাঁটতে কথা হচ্ছিল। ভারতবর্ষ বলতে উনি নেহেরু এবং ইন্দিরাকে জানেন, কখনো যাননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কমিউনিস্টরা যখন পূর্ব জার্মানি দখল করে নিল, তখন পালিয়ে এসেছিলেন এদেশে। তারপর থেকে আর যাওয়া হয়নি। ছেলেমেয়েরা এখানে জন্মেছে, বড় হয়েছে, তারা তাদের মতো আছে। এই 50 বছর ধরে দেশ তাকে সমানে টেনে যাচ্ছে, কিন্তু যেতে পারেননি। দেশের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, তার মা এখনো জীবিত। পূর্ব জার্মানির মানুষের শোচনীয় আর্থিক দুর্গতির খবর তিনি জানেন। মাকে নিয়ে আসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এখন ওখানকার মানুষ আন্দোলন শুরু করেছে কমিউনিজম থেকে বেরিয়ে আসার জন্যে। 2 জার্মানি এক হবে এমন কথাও শোনা যাচ্ছে। এই আশায় তিনি দিন গুনছেন। সেই দিনটি এলেই তিনি রওনা হবেন। জানলাম শুধু এই ভদ্রলোকই নয়, পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসিত দেশগুলোর অনেক মানুষজন এখন আমেরিকায় ছড়িয়ে আছেন। ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, ভারতবর্ষে কমিউনিস্ট শাসন নেই না? বললাম, কেন্দ্রীয় সরকার এখনো কমিউনিস্টরা পায়নি, তবে প্রাদেশিক সরকার ওরা গঠন করতে পেরেছে ভোটে জিতে এসে। ওদের আচরণ কিরকম? খুব ভালো। রাশিয়া কিংবা চীনের যে গল্প শুনি তার সঙ্গে কোনো মিল নেই। ভদ্রলোক খুব অবাক হলো। সেটা কি করে সম্ভব? সুব্রত বলল, জল, হাওয়া, মাটি অনুযায়ী তো সবকিছু বদলে যায়। ভদ্রলোকের যেন কথাটা বিশ্বাস হলো না। দোতলার ট্রেনে বেশ ভিড়। সুটকেস সামলে দাঁড়াবার জায়গা পেলাম। আমাদের সামনে বিশাল চেহারার একটি কালো মানুষ বসার আসনে চিত হয়ে শুয়ে আছে পা ছড়িয়ে। তার মুখ টুপিতে ঢাকা। এত লোক কষ্ট করে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু কেউ ওকে উঠে বসতে বলছে না। ভদ্রলোক চাপা গলায় বললেন, এই এক যন্ত্রণা, 5-6 বছর আগেও দেখিনি। ড্রাগ সব শেষ করে ফেলল। ড্রাগ। আমেরিকায় এসে দেখছি সরকার ড্রাগের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। ড্রাগ কারবারিদের ধরিয়ে দিলে মোটা পুরস্কার দিচ্ছেন। ড্রাগ খাইয়েদের ভালো করার জন্য অনেক সেন্টার খোলা হয়েছে। টিভি, কাগজে এর বিরুদ্ধে প্রচার এখন তুঙ্গে। সম্প্রতি পানামা সরকারের বিরুদ্ধে আমেরিকা অভিযোগ করেছে যে ড্রাগ আসছে ওদের দেশ থেকে। কিন্তু এই লোকটি যদি ড্রাগ খেয়ে প্রকাশ্যে ট্রেনের সিট দখল করে এভাবে ঘুমোয়, তাহলে পুলিশ কিছু বলছে না কেন? বৃদ্ধ বললেন, পুলিশ এখন এদের হাতে নাজেহাল। 42nd স্ট্রিটে দেখবেন সারা দিন এরা দাঁড়িয়ে থাকে পাথরের মূর্তির মতো। এদের সংখ্যা দিন দিন বাড়ছে। আপনারা পোর্ট অথরিটিতে যাচ্ছেন, খুব সাবধানে জিনিসপত্র রাখবেন। ওখানে হতে পারে না এমন কোনো কাজ নেই। নিউ ইয়র্কের পাতাল রেলে কোনো সৌন্দর্য নেই। কলকাতার মতো স্টেশনগুলোকে ছবি বানাবার কোনো ইচ্ছে ওদের হয়নি। এই যে জল ঢুকে একটা লাইন বন্ধ হয়ে গেল, তার প্রতিক্রিয়া অন্য লাইনে পড়েনি, সম্ভবত ছবি হয়নি বলেই। এখানে টিউবরেল বিলাস নয়, প্রতি মুহূর্তের প্রয়োজনীয় যান। তাই এখানে ছুটোছুটিটাই আসল ব্যাপার। কথাটা মনে পড়ল কারণ গতকাল টিভিতে বলেছে কোনো এক সমীক্ষায় কলকাতার পাতাল রেলকে পৃথিবীর 1 নম্বর জায়গা দেয়া হয়েছে। শুনে ভালো লেগেছিল। কিন্তু নিউ ইয়র্ক সিটির মাটি ফুটো করে এখানে যেভাবে সাপলুডোর মতো ট্রেনের ছুটোছুটি দেখছি, কলকাতায় তা আমরা দেখে যেতে পারবো না। এই সময় একজন কালো মহিলা এগিয়ে এসে শুয়ে থাকা লোকটির মাথার কাছে ঝুঁকে ধমকে উঠলেন, এই, উঠে পড়ো, আমরা সবাই দাঁড়িয়ে যাচ্ছি, তোমার লজ্জা করছে না?
লোকটা কোনো সাড়াই দিল না। তার সেই ক্ষমতাও ছিল না। ২-৩ বার ডাকার পর ভদ্রমহিলা সজোরে চড় মারলেন লোকটির গালে। দ্বিতীয়বার সে চোখ মেলে ওই ক্রুদ্ধ মুখ দেখে ধীরে ধীরে উঠে বসল। ভদ্রমহিলা তখন সমানে বকে যাচ্ছেন। দেখলাম বিশাল চেহারার কালো লোকটি সিট ছেড়ে উঠে হেঁটে চলে গেল অন্য কম্পার্টমেন্টে। এবার ভদ্রমহিলা আমাদের বললেন, আসুন, বসা যাক। মহিলার চেহারা সাধারণ, রোগাই বলা যেতে পারে। বোঝা যাচ্ছে ইনি লোকটির পরিচিতও নন। অথচ যে কাণ্ডটি করলেন তা যে কোনো পুরুষের পক্ষে দুঃসাহসের ব্যাপার। লোকটি বাঁ হাতে ছুঁড়ে ফেলে দিতে পারত। আমার পাশে বসে জার্মান ভদ্রলোক বললেন, এইটাই প্লাস পয়েন্ট। ছেলেদের একাংশ যেমন কুঁড়ে আর ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, তেমনি মেয়েদের মধ্যে কাজ করার, প্রতিবাদ করার স্পিরিট বেড়ে গিয়েছে। বেশিরভাগ সংসারের হাল ধরে আছে মহিলারাই। ভদ্রমহিলা আমার বাঁ দিকে। চাপা গলায় কথা হচ্ছিল। জিজ্ঞাসা করলাম, কেন এমন হচ্ছে? জার্মান ভদ্রলোক জানালেন, হয়তো হতাশায়। এরা এখনো তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিটেড হয়। অবশ্য কাগজে কলমে নয়। এর কারণ পড়াশোনার প্রতি বেশিরভাগ কালো মানুষের অনাগ্রহ। হয়তো যে পরিবেশে ওরা বড় হয় সেখানে এই আগ্রহ মনেই আসে না। এখানকার বিশ্ববিদ্যালয়ে, কলেজে কালোদের জন্য চাকরি সংরক্ষিত আছে, কিন্তু ক্যান্ডিডেট পাওয়া যায় না। প্রাপ্তবয়স্করা বেকার ভাতা পায়, খারাপ টাকা নয়, দিন ৭ মধ্যে শেষ করে দেয় অনেকেই। তারপর ড্রাগের জন্য মারপিট, ছিনতাই ছাড়া আর কোনো পথ থাকে না। আপনাকে বলছিলাম, এই শহরের মেয়র একজন কালো মানুষ। চমৎকার ভদ্রলোক। অনেক ভালো চাকরি এখন কালোরা করছেন। ওপরে উঠে আসার চেষ্টা আছে এদের, কিন্তু বাকিদের সে আগ্রহটাই নেই। জিজ্ঞাসা করলাম, আজ পর্যন্ত এদেশের প্রেসিডেন্ট কোনো কালো মানুষ হয়নি। সরকার কি কালোদের স্বাভাবিকভাবে বাঁচার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন? বৃদ্ধ মাথা নাড়লেন। মোটেই নয়, কারণ সরকারি অফিসারদের মধ্যে অনেক কালো আছেন। খাতায় কলমে নেই, কিন্তু বৈষম্য সূক্ষ্মভাবে যে আদৌ নেই, অন্তত ব্যবহারে, তা বলতে বাধছে। পোর্ট অথরিটি একটি বিস্ময়কর স্টেশন। বিশাল এলাকা জুড়ে কয়েকতলা প্রাসাদ, ৩ তলা পর্যন্ত বাস উঠে যাচ্ছে। মাটির নিচে ট্রেন এসে থামছে, প্রায় গোলক ধাঁধার মতো। ওই একটা বাড়ি থেকে তাবৎ দূরপাল্লা এবং শহরের বাসগুলো ছাড়ছে। গেটের সংখ্যা প্রায় ৪০। খুঁজে পেতে জেরবার হতে হয়। জার্মান ভদ্রলোক বিদায় নিয়ে চলে গেলেন। আমরা যাব কেনেডি এয়ারপোর্টে যাওয়ার জন্য বাস ধরতে। চলন্ত সিঁড়িতে চেপে ৩ তলায় উঠে হাঁটছি। এমন সময় একটি কালো ছেলে এসে সিগারেট চাইল। সুব্রত বলল, সরি, আমি সিগারেট খাই না। ছেলেটা জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ তোমরা? সুব্রত ভালো মানুষের মতো জবাব দিল, এয়ারপোর্টের বাস ধরতে। ঠিক আছে, চলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। হঠাৎ গাইডের মতো সে আমাদের সামনে গিয়ে এগিয়ে চিৎকার করতে লাগলো, এদিক দিয়ে ম্যান। অরিজিৎ ধমকে উঠল, এই যে, তোমাকে গাইড করতে হবে না। ছেলেটা মাথা নাড়ল। আমি অলরেডি করতে আরম্ভ করেছি, এখন না বললে তো চলবে না। কাম অন ম্যান। মহা মুশকিলে পড়ে গেলাম। আশেপাশে মানুষজনের যাতায়াত কম নয়। এরই মধ্যে ছেলেটি নাছোড়বান্দা হয়ে লেগে আছে। অনেক চেষ্টা করে বুঝিয়ে সুঝিয়ে তাকে নিরস্ত্র করা গেল। অনেকখানি হাঁটার পর আমরা এয়ারপোর্টে যাওয়ার টিকিট কেনার কাউন্টারের দর্শন পেলাম। কাচের দেয়ালে ঘেরা একটা বড় ঘরের কোণে কাউন্টারের ওপারে একজন কালো মহিলা বসে আছেন। দরজা ঠেলে ভেতরে ঢুকে নিচে সুটকেসগুলো নামিয়ে রেখে টিকিট চাওয়া হলো। এই ম্যানহাটন থেকে এয়ারপোর্টের ভাড়া প্রায় $10। ডলার দিয়ে টিকিট নিয়ে সুটকেস তুলছি, এই সময় অরিজিৎ বলে উঠল, আরে, আমার সুটকেস। অরিজিতের সুটকেসটা নেই। বড় ঘরটায় পঞ্চম কোনো মানুষ ঢোকেনি, কিন্তু ম্যাজিকের মতো ওর সুটকেসটা উধাও। এমন হতভম্ব কখনো হইনি। আমরা ৩ জনেই নিশ্চিত যখন দরজা ঠেলে এই ঘরে ঢুকেছিলাম তখন ওই মেয়েটি ছাড়া কেউ ছিল না। মিনিট খানেক পরে কেউ নেই। তাহলে সুটকেসটা গেল কোথায়? অরিজিতের অবস্থা খুব খারাপ। তার জামা প্যান্ট থেকে $500 ট্রাভেলার্স চেক, সিদ্ধার্থর কাছ থেকে নেওয়া ওভারকোট ওই সুটকেসে ছিল। এখন ওর পকেটে প্লেন
গ্রেহাউন্ডের টিকিট এবং $20 মাত্র পড়ে আছে। এছাড়াও আমাদের প্রস্তাবিত কাজের সমস্ত কাগজপত্র সে ওই সুটকেসে রেখেছিল। অরিজিৎ মেয়েটিকে জিজ্ঞাসা করল, আমার সুটকেসটা উধাও হয়ে গেছে এখানে রাখার পর। তুমি তো দরজার দিকে মুখ করে বসে আছো, কাউকে ঢুকতে দেখেছো? মেয়েটি খুব ব্যস্ত হয়ে পড়ল তার কাজে। মাথা নেড়ে বলল, আমি কাউকে দেখিনি। আমি তো তোমাদের টিকিট দিচ্ছিলাম। অরিজিৎ বলল, পুলিশকে খবর দাও। মেয়েটি টেলিফোন তুলে পুলিশকে চাইল। মিনিট দেড়েকের মতো আমরা অপেক্ষা করেছিলাম, তখনও ঘরে কেউ ঢুকছে না। অনুমান করছি আমাদের পেছন পেছন কেউ পায়ে পা মিলিয়ে এই ঘরে ঢুকেছে। অরিজিৎ সুটকেস রাখা মাত্র সেটা তুলে নিঃশব্দে বেরিয়ে গেছে। কতখানি বুকের পাটা হলে এটা করা সম্ভব তা ভেবে পাচ্ছিলাম না। এ সময় এক যুবক পুলিশ অফিসার হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে জানতে চাইল, ইয়াস ম্যান, তোমাদের সমস্যাটা কি? চটপট বলে ফেলো। অরিজিৎ বলল, এইমাত্র এখানে সুটকেস নামিয়ে টিকিট কাটছিলাম, সেটা কেউ চুরি করেছে। চুরি? আর ইউ শিওর? না বলে নিলে তো চুরিই বলা হয়। অফিসার কড়া চোখে তাকালেন। কাকে সন্দেহ হয়? কাউকে নয়, কেউ এ ঘরে ছিল না। ছিল, কিন্তু তুমি দেখোনি। ওরা কে? আমার বন্ধু। বাহ, তিনটে পুরুষ মানুষ দেখতে পেলে না? তাহলে কাউন্টারের ওপারে একমাত্র মেয়ে মানুষটি নিশ্চয়ই দেখোনি। অফিসার বলতে বলতে কোমর থেকে রিভলভার বের করে ক্ষিপ্র ভঙ্গিতে দরজার দিকে ঘুরে দাঁড়ালেন। দরজা ঠেলে তখন এক বৃদ্ধা ব্যাগ নিয়ে ঢুকছিলেন। অফিসারের কাণ্ড দেখে তিনি হতভম্ব। হাউ মাউ করে চেঁচিয়ে কি যেন বললেন। রিভলভার উঁচিয়ে অফিসার তাকে ধমকালেন, কি চাও এখানে? বৃদ্ধা বললেন, এয়ারপোর্টে যাওয়ার টিকিট। শো মি ইউর আইডি। শো মি ইউর আইডি। বৃদ্ধা তার পাসপোর্ট বের করে দেখালেন। অফিসার জিজ্ঞাসা করলেন, কিছুক্ষণ আগে তুমি এ ঘরে ঢুকেছিলে? না, এই প্রথম আসছি আমি। এবার রিভলভার কোমরে চালান করে দিয়ে অফিসার বললেন, সরি, এখন তো কিছুই করা যাবে না। কি ছিল সুটকেসে? অরিজিৎ বলল, আমার পোশাক, কাগজপত্র ও $500 ট্রাভেলার্স চেক। আমরা লস এঞ্জেলসে যাচ্ছিলাম। অফিসার এক পা পিছিয়ে আমাদের দেখলেন। তার মুখে বিস্ময় ফুটে উঠল। হঠাৎ গর্জে উঠলেন তিনি, আমি ভেবে পাচ্ছি না তোমরা কি। ইডিয়ট বললেও তো কম বলা হয়। একজন পুলিশ অফিসার হয়েও আমি কখনো $2 বেশি পকেটে রাখি না। তোমরা যেখানে দাঁড়িয়ে আছো সেটা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধীদের কর্মক্ষেত্র। ওহ, অতগুলো টাকা সুটকেসে নিয়ে এখানে এসেছো? ঠিকই হয়েছে, উচিত শাস্তি হয়েছে। খুব রাগ হলো আমার। জিজ্ঞাসা করলাম, এই কথাগুলো আপনি লিখে দেবেন? সঙ্গে সঙ্গে লম্ফঝম্প শুরু হয়ে গেল। রিভলভার বের করে আমাকে প্রায় অ্যারেস্ট করেন আর কি। আমি বদমতলবে ঘুরছি, তার চাকরি খেতে চাই। সুব্রত এবং অরিজিৎ অনেক কষ্টে তাকে ঠান্ডা করল। তিনি তখন জানালেন, কোনো অফিসার লিখবে না, কিন্তু 42nd স্ট্রিটের ওই অঞ্চলটা ক্রিমিনালদের স্বর্গরাজ্য। ওই যে দেখুন, ওদের 80 ভাগই যে কোনো ক্রাইম করতে পারে। হাত বাড়িয়ে পোর্ট অথরিটির বিশাল হলঘরে জমায়েত জনতাকে দেখালেন তিনি। অরিজিৎ বলল, বুঝলাম, কিন্তু যে করেই হোক আমার সুটকেসটা ফেরত পাওয়া দরকার। ওটা না পেলে আমি কিরকম ঝামেলায় পড়বো বুঝতেই পারছেন। ভারতবর্ষে আমেরিকান পুলিশদের খুব সুনাম শুনেছি। প্লিজ একটু সাহায্য করুন। ভদ্রলোক একটু নরম হলেন। ঠিক আছে, পাবেন কি না জানি না, তবে আপনারা আমার সঙ্গে চলুন, একটা ডায়েরি করবেন। অফিসারের পেছন পেছন আমরা পোর্ট অথরিটি থেকে বেরিয়ে এলাম। এদিকটা বাস চলে না, গলিটাও সরু। ডায়েরি করতে থানায় যাওয়া হচ্ছে, কিন্তু সেটা কত দূর তাই বুঝতে পারছি না। অথচ হাতে একদম সময় নেই। এখান থেকে কেনেডি এয়ারপোর্টে পৌঁছতে 45 মিনিট লাগবে। সিদ্ধার্থ জানিয়েছিল প্লেন ছাড়তে আর মাত্র 2 ঘন্টা দেরি আছে। অফিসার অরিজিতের সঙ্গে কথা বলতে বলতে আমাদের সামনে হাঁটছিলেন। আমি সুব্রতকে সমস্যাটা জানালাম। সুব্রত বলল, এই অবস্থায় এমন নিঃস্ব হয়ে অরিজিতের পক্ষে কি যাওয়া সম্ভব? তার মানে আমাদের পুরো ট্যুরটাই বাতিল হওয়ার উপক্রম বলে মনে হলো। মিনিট 5 হাঁটার পর একটা গুদাম ঘরের মতো বাড়িতে ঢুকে অফিসার চিৎকার করলেন,
হাই এড, এই লোকগুলো টাকা ভর্তি সুটকেস হারিয়েছে। দেখলাম লম্বা টেবিলের ওপাশে একজন অফিসার বসে কাজ করছেন। চোখ তুলে আমাদের দেখে আবার কাজে মন দিলেন। আমাদের অফিসার ভেতরে গিয়ে একটা জার থেকে কালো কফি ঢেলে চুমুক দিতে লাগলেন। কাজ শেষ করে এড জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? অরিজিৎ তাকে ঘটনাটা জানালো। এড বললেন, ফেরত পাওয়ার কোনো চান্স আমি দেখছি না। যা হোক, ডায়েরি নিচ্ছি, বসুন। এই সময় আরেকজন অফিসার ঘরে ঢুকেছিলেন। তিনি বললেন, চার্লির কাজ। আমি জিজ্ঞাসা করলাম, চার্লিকে? মনে হলো একটা সূত্র পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে এড আমার দিকে তাকালেন। আপনি কে? ওর বন্ধু। অরিজিৎকে দেখালাম। সুটকেসটা কার ছিল? ওর। তাহলে দয়া করে বাইরে গিয়ে অপেক্ষা করুন। যান। তারপর বিড়বিড় করলেন, চার্লিকে? মামার বাড়ি? আমাদের আগের অফিসার ইঙ্গিত করলেন বাইরে বেরিয়ে যেতে। অতএব আমি আর সুব্রত বেরিয়ে এলাম। অরিজিৎকে যখন জেরা করা হচ্ছে, কয় ইঞ্চি সুটকেস, তার রং কি ছিল, ভেতরে যেসব জিনিস ছিল তার বিস্তারিত বিবরণ দাও। এই সময় আমাদের অফিসারটি বাইরে বেরিয়ে এসে বললেন, সরি, এড খুব রাগী মানুষ, তবে কথা দিচ্ছি খুঁজে বের করতে খুব চেষ্টা করব। সুব্রত জিজ্ঞাসা করল, আচ্ছা চার্লিকে? একজন এক্সপার্ট চোর, ছিনতাই করে না, নিঃশব্দে মাল সরায়। যদি চার্লি নিয়ে থাকে তাহলে এতক্ষণে ওটা হার্লেমের কোনো ডাস্টবিনে পড়ে আছে। হার্লেম কত দূর? পাশেই, কিন্তু সেখানে যাওয়ার চেষ্টা করো না ভাই। লোকটা খেতে খুব ভালোবাসে। লোকটার দেখা এখনই পাওয়া যায় না? কোথায় পাবো? হয়তো কোনো ম্যাকডোনাল্ডে বসে মুরগি চেবুচ্ছে। অনেকগুলো টাকা ফালতু পেয়ে গেল তো। তার মানে মালগুলো সরিয়ে সুটকেসটাই ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে বলছেন? হ্যাঁ, তবে লক না ভাঙলে ওই সুটকেসের দাম কম হবে না। আচ্ছা, ওর ওই সুটকেসে কোনো খাবার ছিল? ভেতরে তখন অরিজিৎ কি স্টেটমেন্ট দিচ্ছে আমরা জানি না। খাবার থাকার কথাও নয়। মাথা নাড়লাম, না। অফিসার আবার ভেতরে চলে গেলেন। আমার মনে পড়লো আজ সকালে অরিজিতের সুটকেসে গোটা চারেক প্যাকেট দেখেছি। ও বলেছে প্যান্টাগোভাটা, আসলে ইসবগুল। কোনো কোনো মানুষের মুখ নিয়মিত ইসবগুল সেবনে নরম হয়। অরিজিৎ সেই শ্রেণীর। কিন্তু ইসবগুলকে কি খাবার বলা যায়? অরিজিৎ বেরিয়ে এলো। সুটকেস গোছাবার সময় আমাদের আলাদা কাগজে সব সময় ডিটেলসে লিখে রাখা উচিত কি কি নিচ্ছি। বাপ রে বাপ। চল। কোথায়? তুমি এই অবস্থায় যাবে? সুব্রত জিজ্ঞাসা করলো। না গেলে প্লেনের টিকিটটা নষ্ট হবে। সস্তার টিকিটের দাম ফেরত দেবে না। আমি সিদ্ধার্থকে টেলিফোন করে ব্যাপারটা জানাচ্ছি। ও যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারে। না গেলে তো পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। পাশের টেলিফোন বুথের দিকে এগুলো সে। পকেটে মাত্র $20 নিয়ে এত দূরে যাওয়ার ঝুঁকি আমি কখনো নিতাম না। অরিজিৎ নিল। ওর বিশ্বাস ট্রাভেলার্স চেকের টাকা কালই পেয়ে যাবে। ওই ডায়েরির নাম্বার এবং চেকের কাউন্টার নাম্বার আমেরিকান এক্সপ্রেসে দেখালে ওরা টাকা দিতে বাধ্য। টিকিট তো ছিলই। নরম গদির বাস পোর্ট অথরিটি থেকে বের হলো। নিউ ইয়র্ক শহরকে অনেকে দি বিগ অ্যাপল বলে থাকেন, হয়তো এর আকৃতি এবং রসালো জীবনযাত্রার জন্য। পৃথিবীর তৃতীয় বৃহত্তম শহরটিকে আবিষ্কার করেছিল ফরাসি নাবিকেরা এবং ওলন্দাজ জাহাজিদের হয়ে আসা এক ইংরেজ প্রথম বসবাস শুরু করেন। পৃথিবীর সব দেশের মানুষ এখানে এসে একসময় আমেরিকান হয়ে গিয়েছে। 5টা দ্বীপ নিয়ে নিউ ইয়র্ক। আমাদের বাস যে অংশ দিয়ে চলেছে সেটা সেন্ট্রাল আইল্যান্ড অথবা ম্যানহাটন, ঠিক হাডসনের ধারে। হাডসন, ইস্ট আর হার্লেম নদী শহরটিকে জড়িয়ে রেখেছে। বাকি 4টে দ্বীপ হলো কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কোস, স্ট্যাটেন আইল্যান্ড। উত্তর দিক থেকে দক্ষিণে টানা রাস্তাগুলোকে বলা হয় অ্যাভিনিউ, পূর্ব থেকে পশ্চিমে গিয়েছে স্ট্রিট। গতবার এসে আমি এম্পায়ার স্টেট বিল্ডিং কিংবা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখিনি, এবারও নয়। নিউ ইয়র্কের যেটা দেখার বস্তু তা হলো মানুষ। এমন বিচিত্র মানুষের সমাবেশ আর কোথায় আছে আমি তা জানি না। পৃথিবীর যে কোনো দেশ অস্ট্রেলিয়া ছাড়া আমেরিকা থেকে স্বভাবে চরিত্রে আলাদা। এই দেশ আমেরিকানদের মাতৃভূমি নয়। মাত্র কয়েকশো বছরে ইতালি, পর্তুগাল, ফ্রেঞ্চ এবং অবশ্যই ব্রিটেন থেকে আসা মানুষেরা একটু একটু আমেরিকান হয়ে গেছে।
মনোজ লিখেছিল, আমেরিকা মূলত ইমিগ্রান্টদের দেশ। কাজে আমেরিকান সংস্কৃতির পাশাপাশি এখানকার প্রায় প্রত্যেকটা মানুষেরই আরেকটা শেকড় আছে। নিউ ইয়র্কের রাস্তায় হাঁটলে মানুষের চেহারায় এই ছবিটা বোঝা যায়, কিন্তু তাদের ফেলে আসা দেশের মাটিতে শেকড় আছে কিনা তা বলা মুশকিল। পুরো জীবনযাপন এখন এক মালার মতো, যার কোনো সুতো নেই। এই দেশ সেই সুতোটা একটু একটু করে তৈরি করেছে যে বোধ দিয়ে, তা হলো আমরা আমেরিকান। মুশকিল হলো প্রথম প্রজন্মের ভারতীয়রা নিজেদের ভারতীয় বলে ভাবতে পারতো না দেশে থাকার সময়। নাগরিকত্ব নিয়ে ও দেশ থেকে আমেরিকান বলে ভাবাটা তাদের আসে না। যখন কালো মানুষদের আমেরিকায় আনা হয়েছিল তখন তারা ছিল আফ্রিকান, বিদেশি। তাদের জীবনযাপন, সংস্কৃতি, আশা আকাঙ্ক্ষার সঙ্গে এই মাটির কোনো মিল ছিল না। পশ্চিম আফ্রিকা থেকে ১৬১৯ সালের যে ক্রীতদাস বাহিনীকে আনা হয়েছিল, তারা কখনো ভাবেনি যে বংশধররা একদিন নাগরিক হবে, আমেরিকান বলে পরিচিতি পাবে। বিদেশিরা যখন দেশটায় জুড়ে বসলো, তখন দেখলো এ দেশীয় আদিবাসীদের নিয়ে কাজ করানো অসম্ভব। তারা দলবদ্ধ, অনমনীয় এবং নির্জনে থাকতে ভালোবাসে। নিজস্ব প্রয়োজনেই সাদা মানুষেরা কালোদের এখানে এনেছিল, যারা যন্ত্রের মতো কাজ করত। রেডিওর সব ঘুরিয়ে যেমন মুহূর্তে যে কোনো স্টেশন ধরা যায়, তেমনি সাদা মনিবের ইচ্ছে পূরণ করত নিমিষেই সেই কালোরা। কিন্তু পরবর্তীকালে দৃশ্য পাল্টালে দেখা গেল স্বাধীন আমেরিকায় কালো মানুষেরা অনেক কথা স্পষ্ট বলতে পারছে যা সাদারা পারেনি। তাদের গানে রক্ত মাংসের গন্ধ পাওয়া গেছে। জীবনের কথা বারংবার সেই গান গল্পে ফুটে উঠেছে। এ জীবন কিছুটা বুনো, কিছুটা মেকি ভদ্রতা ছাড়াই ব্যক্ত। যেমন, টেক্সাসে আমার বাড়ি, এখানে কি করছি? সেই টেক্সাসে আমার বাড়ি, কি করছি এখানে? হ্যাঁ, কিছু ভালো হুইস্কি, শিশু আর মেয়ে মানুষ নিয়ে এসেছে এখানে। অথবা, তুমি যদি প্রচুর মেয়ে মানুষ চাও, শিকাগোর মিলে কাজ করছো না কেন? তোমার যদি কিচ্ছু না দেবার থাকে, শুধু মনের ইচ্ছাটা খুলে বলো। অথবা প্রেমিক প্রেমিকাকে বলছে, আমি চাই না তুমি ক্রীতদাসী হও, আমি চাই না তুমি সারা দিন কাজ করো, আমি চাই না তুমি খুব সৎ থাকো, আমি শুধু তোমার পাশে শুয়ে থাকতে চাই। এগুলোই কালোদের গান ছিল। হয়তো আছে, দিন পাল্টাচ্ছে, কিন্তু বলার বিষয় বদলে গেলেও মনটা বদলায়নি। খুব সম্প্রতি একটা গান শুনেছিলাম, পেরি ব্র্যাডফোর্ডের ক্রেজি ব্লুস। গানের কথাটা এরকম, নির্ঘুম রাত কেটে যায়, আহারের রুচি নেই আদৌ, কারণ যাকে আমি ভালোবাসি তার ব্যবহার দুঃখ দেয়। একেবারে সরাসরি মনের কথা, কোনো বাহানা নেই, সাজানো কথার আড়াল নেই। এইটাই ওদের সাদা আমেরিকানদের থেকে আলাদা করেছিল। কিন্তু হঠাৎ কি হলো? ওদের এখনকার ছেলে মেয়েদের একাংশ হঠাৎ বিদ্রোহী হয়ে নিজেদের ধ্বংস করতে নেশার দিকে হাত বাড়ালো, হিংস্র মেজাজ তৈরি করে ফেললো। মনে পড়ছে সিদ্ধার্থর কাছে শোনা একটা ঘটনা। কলকাতা থেকে এক দম্পতি এসে কুইন্সে আত্মীয়ের বাড়িতে উঠেছিলেন। আত্মীয় তাদের রাস্তাঘাটে কালোদের আচরণ সম্পর্কে গল্প বলে সতর্ক করেছিলেন। একদিন দম্পতি ঘুরে টুরে সন্ধে নাগাদ বাড়ি ফিরছেন, তখন একজন কালো মানুষ ওদের পেছনে হাঁটছিল। ওরা এমন ভয় পেয়ে গেল, প্রায় দৌড়তে লাগলো। 12তলা বাড়ির সামনে এসে দেখলেন লিফট ওপরে, আর কালো মানুষটিও সিঁড়ি ভেঙে উঠছে। ওরা আরো আতঙ্কিত। লিফট এলো, ভেতরে ঢুকে নিজেদের ফ্লোরের বোতাম টিপতেই দরজা বন্ধ হলো এবং কালো মানুষটিও ওদের পাশে এসে দাঁড়ালো। ভদ্রমহিলা কেঁদে উঠলেন। সঙ্গে যা যা দামি জিনিস ছিল সব কালো মানুষটির হাতে তুলে দিয়ে মিনতি করতে লাগলেন প্রাণে না মারতে। লিফটের দরজা খুলে যেতে দম্পতি দৌড়ে গিয়ে তাদের আত্মীয়ের দরজার বেল টিপলেন। আত্মীয় দরজা খুলতেই তারা উত্তেজিত হয়ে ঘটনাটা জানিয়ে বললেন, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। দরজা বন্ধ করতে না করতেই আবার বেলের আওয়াজ। আত্মীয় দরজা খুলে হাসি নিয়ে প্রশ্ন করলেন, আরে মিস্টার জোন্স, কি খবর? বাইরে দাঁড়ানো মানুষটি বললেন, তোমার গেস্ট যে কেন অত ভয় পেয়ে আমার হাতে এসব জিনিস তুলে দিলেন বুঝতে পারছি না। যা হোক, তুমি এগুলো ওদের দিও। মিস্টার জোন্স আত্মীয়টির প্রতিবেশী। কেনেডি এয়ারপোর্টে যখন পৌঁছলাম তখন প্লেন ছাড়তে ৮ ঘন্টা দেরি, কিন্তু সব সাহায্য পাওয়া গেল। আমেরিকান এয়ারলাইন্সের প্লেনে বসে জানলাম আমাদের ৬ ঘন্টা ধরে উঠতে হবে, কিন্তু সময় লুকোচুরি খেলবে।
নিউ ইয়র্কের রাত, লস অ্যাঞ্জেলসের সন্ধে। একটা লম্বা ঘুম দেয়া যেতে পারে। হঠাৎ মনে পড়ল অরিজিতের পকেটে মাত্র $20 রয়েছে। ওর দিকে তাকালাম। যিনি বলেছেন মুখ মানুষের মনের দর্পণ, তিনি অরিজিৎকে দেখেননি। পানাম কোম্পানির এই বিমানটি পূর্ব থেকে পশ্চিমে পৌঁছাবে ঠিক 6 ঘন্টায়। সে সময় দুবারের বেশি কলকাতা থেকে বোম্বে ঘুরে আসা যায়। যখন পৌঁছালো তখন ঘড়ির কাঁটা পিছিয়ে দিতে হবে ঠিক 3 ঘন্টা। অর্থাৎ আমরা কিছুটা সময় পেয়ে গেলাম উপরি। কলকাতায় যে তারিখে প্লেনে উঠেছি, পশ্চিমের নিউ ইয়র্কে 32 ঘন্টা পাড়ি দিয়েও সেই তারিখেই পৌঁছাচ্ছি। প্রায় একদিন জীবনকে ফিরিয়ে দেওয়া। সুব্রত বলেছিল, এইভাবে যদি সূর্যের দিকে আমরা এগিয়ে যেতাম, তাহলে একসময় অনেক অনেক বছর ধরে সময় স্থির হয়ে থাকতো। আমরা বুড়ো হতাম না। কিন্তু না, 32 ঘন্টা পরেও যদি একই তারিখ, তাহলে কামানো গালে খড়খড়ে দাড়ি বের হয় কেন? এ যেন ভাবের ঘরে চুরির খেলা। তবু 6 ঘন্টাকে 3 ঘন্টা মেনে যখন লস অ্যাঞ্জেলসে নামলাম, তখন রাত 10টা। আর আহা, এ তো আমাদের শরতের আবহাওয়া। বিমানবন্দরেই লক্ষ্য করেছি কালো মানুষদের ভিড় কম। অরিজিৎ ইতিমধ্যে তার সম্পত্তি হারিয়ে বিমর্ষ ছিল। এখানকার আবহাওয়া তাকে বিন্দুমাত্র উৎসাহিত করল না। নিউ ইয়র্কের ঠান্ডার হাত থেকে বেঁচে গেছি, এই আনন্দটাও অবশ্য আমরা দুবার বলাবলি করে থেমে গেলাম। এক যাত্রায় কারো ক্ষতি হলে একটু ম্রিয়মাণ থাকাই ভালো। লস অ্যাঞ্জেলস চিরকালই আমাদের টেনেছে। যারা নাটক কিংবা চলচ্চিত্রের সঙ্গে সামান্য জড়িত, তাদের টানবেই। অরিজিতের স্ত্রীর বান্ধবী আমাদের নিতে আসবেন এয়ারপোর্টে। তার কাছেই থাকার কথা। অতএব এখনই অরিজিতের ডলারের প্রয়োজন নেই। অপেক্ষা করার সময় অরিজিৎ জানালো সে অনেককাল ভদ্রমহিলাকে দেখেননি। টেলিফোনেই কথা হয়েছে। শুধু মনে আছে 3 সুন্দরী কোনো এককালে গড়িয়াহাটে অনেক তরুণের হৃদকম্প সৃষ্টি করত। তাদের একজন ওর স্ত্রীর বান্ধবী ছিল। আমরা অভয় দিলাম, একজন বাঙালি মহিলা আসবেন আর আমরা তাকে চিনতে পারবো না, এ হতেই পারে না। বাঙালি মহিলাদের দেখে দেখেই তো এতকাল জীবন কাটালাম। আমাদের সহযাত্রীরা বেরিয়ে গেলেন। ট্যাক্সি স্ট্যান্ডের পাশে 3 জন দাঁড়িয়ে আছি দুটো সুটকেস নিয়ে। এখানে দেখছি কলকাতার মতো বাবু কোথায় যাবেন বলার রেওয়াজ ট্যাক্সিওয়ালাদের আছে। কিন্তু আমরা অনড়, বান্ধবী আসবেন। ইতিমধ্যে 2 জন শাড়ি পরা মহিলাকে দেখে হাত নেড়ে বেকুব হয়েছি। এই সময় তিনি এগিয়ে এলেন। ছিপছিপে, প্রচণ্ড ফর্সা, মুখে সামান্য মেদ নেই, পরনে পাজামা প্যান্ট আর টি-শার্ট। দুটোরই রং কালো, কবজিতে সোনার চেন। অরিজিৎ চাপা গলায় বলল, হয়তো, কিন্তু কি বদলে গিয়েছে? ততক্ষণে মহিলা আমাদের সামনে এসে দাঁড়িয়ে বললেন, অরিজিৎ, কি মোটা হয়ে গেছো! আরে আমাকে চিনতে পারছো না? আমি নূপুর। অরিজিৎ চিরকালই যা করে, গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, দেখছিলাম। যাক, এসে গেছো তাহলে। আলাপ করিয়ে দেই, সুব্রত নায়েক, উকিল, সমরেশ মজুমদার, লেখক। সুব্রতর সঙ্গে হাত মিলিয়ে আমার দিকে ফিরে কিছুক্ষণ তাকিয়ে থেকে অদ্ভুত হাসলেন মহিলা। আমি নূপুর, নূপুর দত্ত। এরকম পরিস্থিতি আমাকে খুব গোলমালে ফেলে। এতগুলো বছরে কোথায় কোন মহিলার সঙ্গে হয়তো সামান্য আলাপ হয়েছিল, তা সব সময় স্মৃতিতে ধরে রাখতে পারি না। একটু বোকা বোকা লাগে নিজেকে এই সময়। বললাম, ও নমস্কার। ব্যাস, এইটুকুই? নূপুর হাসলেন, তারপর ঘুরে দাঁড়ালেন। চলো, ওইখানে গাড়ি পার্ক করেছি, তোমাদের মালপত্র নিয়ে যেতে পারবে তো? বলে এগিয়ে গেলেন। অরিজিৎ চাপা গলায় বলল, আর মালপত্তর? আমি কিন্তু হকচকিয়েছিলাম। ভদ্রমহিলা অমন নাটকীয় ভঙ্গিতে আমার সঙ্গে কথা বললেন কেন? এই দুনিয়ার কোনো পরিচিত মুখের সঙ্গে ওর মিল খুঁজে পাচ্ছি না। না, আমি নিশ্চিত ও কখনো আলাপ হয়নি। তাহলে? অরিজিতের কাছে প্লেনে বসে শুনেছি ভদ্রমহিলা থাকতেন দক্ষিণ কলকাতায়। বিয়ের পর স্বামীর সঙ্গে চলে যান বিদেশে। কিছুদিন আগে স্বামী মারা গিয়েছেন। এরকম কোনো মহিলাকে আমি চিনি না। কালো রঙের একটা ছোট গাড়ির পাশে একটি যুবক দাঁড়িয়েছিল। নূপুর তার সঙ্গে আলাপ করিয়ে দিলেন। কলকাতা থেকে এসেছেন, আগামীকাল চলে যাবেন। একটা রাত আমাদের একটু কষ্ট করতে হবে, তবে তিনি ব্যবস্থা করে রেখেছেন। ওর বাড়ির কাছে একটা ভালো মোটেলে আমাদের জন্য ঘর ভাড়া করেছেন। একটাই তো রাত,
আগামীকালই আমরা ওর বাড়িতে চলে আসতে পারবো। গাড়িটা ছোট, পাশাপাশি ৩ জনে বসে বেশ অস্বস্তি হলো। একটা রাত মোটেলে কাটানো মানে কিছু ডলার খরচ। ইতিমধ্যে খোঁজ নিয়ে দেখেছি $22 থেকে $25 মোটেলে ঘর পাওয়া যায়। আমরা ৩ জনে তাতে সেঁধিয়ে যেতেও পারি। অরিজিতের পক্ষে অসম্ভব হলেও আমরা দুজনে ম্যানেজ করে নিব। আমরা তো ঠিকই করেছি, ফিরে যাওয়া পর্যন্ত যা খরচ হবে আমরা দুজনে সেটা দেখব। একটু কষ্ট হবে কিন্তু আটকে থাকবে না। গাড়ি চালাতে চালাতে নূপুর বললেন, এত রাত্রে এদিকে একা আসতে পারতাম না। একা কোনো মেয়েকে গাড়ি চালাতে দেখলেই ওরা ঝামেলা করে। অরিজিৎ জিজ্ঞাসা করল, কারা? নিউ ইয়র্কের হার্লেমের মতো এখানে কিছু কালো মানুষ আছে যারা কাজকর্ম করতে চায় না। তাদের সঙ্গে মিশছে কিছু সাদা বদমাইশ। অর্থাৎ লস অ্যাঞ্জেলসেও কালোদের সম্পর্কে খারাপ ধারণা আছে। আবার বলছি, 84তেও এটা দেখিনি। এই 7 বছরে এমন কি নৈরাশ্য জমলো যে ওদের এক শ্রেণী এমন বেপরোয়া হয়ে উঠল? রাস্তায় তো একটিও কালো মানুষ দেখছি না। অবশ্য নিউ ইয়র্ক এবং স্যান ফ্রান্সিসকো ছাড়া আমেরিকার শহরগুলোর রাস্তায় কেউ হাঁটে বলে মনে হয় না। লস অ্যাঞ্জেলসে তো নয়ই। মনে হলো বন্ধুকে সঙ্গে নিয়ে আমার অজুহাত হিসেবে নূপুর এই গল্প শোনাচ্ছেন। বাড়িতে যদি স্থানাভাব হয় তাহলে বন্ধু থাকবে জেনেও আজ উনি আমাদের আসতে বললেন কেন? কিন্তু এসব প্রশ্ন মনেই রইল। আমরা রাস্তা দেখছিলাম। রাতের লস অ্যাঞ্জেলসের রাজপথ ইতিমধ্যে চমকিত করছে। একটা গল্প শুনেছিলাম। রাতে এক সরাইখানায় 2 মুসাফিরের দেখা। নানান কথার পর প্রশ্ন উঠল, কি দেখে একটা শহরকে চেনা যায়? যিনি কনিষ্ঠ তিনি জানালেন, বাজার দেখে। শহরের বাজারটিতে গিয়ে কিছুক্ষণ কাটাও, শহরটার চরিত্র তুমি বুঝতে পারবে। প্রবীণ নাকি বলেছিলেন, কোনো শহরকে চিনতে হলে তার পতিতালয়ে যেতে হবে তোমাকে। পাপী-তাপীদের পাপের বহর দেখে শহরের পুণ্যবানদের অবস্থা জানতে পারবে। আমার ধারণা একটু আলাদা। শহরকে চেনা যায় তার পথঘাট থেকে। লস অ্যাঞ্জেলসের পথ বলে দেয় শহরটা ভদ্র মানুষদের পক্ষে বাসযোগ্য। আর এসব দেখলে আমার কলকাতার জন্য বড় কষ্ট হয়। পথঘাটের স্বল্পতাই কলকাতার মানুষকে নিয়ম ভাঙার প্রবণতা এনে দেয়। ঘিঞ্জি রাস্তা, ট্রাফিক আইন মানার কোনো ইচ্ছেই নেই। ফুটপাতে হাঁটতে পারা স্বপ্নাতীত ব্যাপার, আর এইসব মিলিয়ে একটা শহরের মানুষকে বিশৃঙ্খল করে তুলেছে। তামাম আমেরিকায় আইন আছে মানুষের সুবিধা দেখার জন্য। রাজনৈতিক দলগুলো সেটাকে সক্রিয় করতে সাহস পায় না। আমাদের দেশে ঠিক এর উল্টো ব্যাপারটা ঘটে। যে জিনিসটা আমাকে এখনো অবাক করে রেখেছে তা হলো আমাদের কিছু বানানো ধারণা এখনো এখানে অনেকে লালন করেন। আমরা এখন কথায় কথায় জাতীয় ঐক্যের কথা বলি। পাঞ্জাব থেকে আসাম পর্যন্ত সবাই গায়ে গা মিলিয়ে ভাই ভাই বলবো। শক, হুন, পাঠান, মোগল এখানে এসে লীন হয়ে গেছে। কেউ ফিরে যায়নি। অতএব সবাই ভারতবাসী। গান গেয়েছি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কবে নিয়েছিলাম যে আবার নেবার আশা দেখানো হচ্ছে, জিজ্ঞাসা করতে পণ্ডিতরা ইতিহাস খুলে হাস্যকর প্রমাণ দেবার চেষ্টা করবেন। পাঞ্জাব বা আসামের কথা ছেড়ে দিলাম। দক্ষিণের রাজ্যগুলো মনে প্রাণে দিল্লির চাপানো বক্তব্যকে মানতে চায় না। আর আমাদের পশ্চিম বাংলা, যার দ্বিগুণ হলো নিউ জার্সির মতো একটা প্রদেশ, তার জেলায় জেলায় শুরু হয়ে গেছে বিচ্ছিন্নতাবাদের হুমকি। পারলে দার্জিলিং, ডুয়ার্স কিংবা ঝাড়গ্রাম এখনই স্বাধীনতা চেয়ে বসতে পারে। কেউ কেউ চেয়েছে। অনেকেই বলেছেন এত বিভিন্ন মতের, ধর্মের, ভাষার মানুষকে এক জায়গায় আটকে রাখা মুশকিল। এই তো রাশিয়ার কোনো কোনো প্রদেশেও মস্কো থেকে আলাদা হয়ে যেতে চাইছে। কিন্তু বিস্ময় লাগে যখন দেখি কয়েকটা ভারতবর্ষের সমান একটা আমেরিকায় বিচ্ছিন্নতাবাদের স্লোগান এখনো ওঠেনি। আদিবাসী রেড ইন্ডিয়ানরা না হয় সংখ্যায় নগণ্য, কিন্তু এখানকার নাগরিকদের ভাষা, ধর্ম, সংস্কৃতি তো সারা পৃথিবী থেকে ছিটকে আসা। তাহলে এদেশের সংবিধান যখন তৈরি হয়েছিল তখন নিশ্চয়ই বিষয়টি নিয়ে ভাবা হয়েছিল। কেন্দ্রীয় সরকার তাবৎ বৈদেশিক ব্যাপার দেখবে। অভ্যন্তরীণ ব্যাপারটা দেখাশোনার দায়িত্ব প্রাদেশিক সরকারের ওপর। এক একটি স্টেট তাদের সুবিধা মতো আইন তৈরি করে নিয়েছে। একের সঙ্গে অন্যের অনেক ক্ষেত্রেই তাই মিল নেই।
একজন আমেরিকান নাগরিককে যে প্রদেশে থাকবেন সেই প্রদেশের আইন মানতে হবে। এই যে মূল কাঠামোয় থেকে নিজস্ব স্বাধীনতা বজায় রাখার অধিকার ওরা পেয়েছেন, তাতেই বিচ্ছিন্নতা বোধ তৈরি হওয়ার সুযোগ পায়নি। এতে অবশ্য কিছু অসুবিধেও হয়। যে প্রদেশে কোনো একটি ব্যাপারে আইনের কড়াকড়ি নেই, সেখানে সুযোগ সন্ধানীরা ভিড় জমান। কিন্তু এখন পর্যন্ত ব্যাপারটা মাত্রা ছাড়ায়নি। দেশের প্রেসিডেন্ট নির্বাচন করছেন জনসাধারণ। তিনিই কেন্দ্রীয় সরকার গড়ছেন। আবার প্রাদেশিক সরকার গড়তে ভোট দিয়েছেন ওই সাধারণ মানুষই। ফলে জাতীয় ঐক্যে চিড় ধরার কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমরা কিছু লোককে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম। তারা অনেক সময়ই দল ভাঙাভাঙির খেলা করে এক-একজনকে প্রধানমন্ত্রী বানিয়ে দেয়। দক্ষিণ থেকে একটিও আসন না পেয়ে পার্লামেন্টে যদি সংখ্যাধিক্যের জোরে কেউ প্রধানমন্ত্রী হন, তাহলে তাকে দক্ষিণের মানুষ মানবে কেন? আবার এবার চন্দ্রশেখরের প্রধানমন্ত্রিত্ব। এটাও তো গণতন্ত্রের বিধান। দেশের ভাঙন আমরা নিজেরাই ডেকে আনছি। এদিকে মিয়ামি, এদিকে সান্ডিয়াগো, কয়েক হাজার মাইলের ফারাকের দুটি মানুষ ভাবেন তারা ভোটেই বুশ সাহেবের ক্ষমতায় আছেন। বুশ বিরোধী ভোটাররাও এটাকে মানতে বাধ্য নন। লক্ষ্য করেছি এখানে কেউ দূরত্ব মাইল কিলোমিটারে বলে না, বলে সময়ে। যেমন এই তো আধ ঘন্টার পথ, সেটা যে 40 কিলোমিটার বুঝতে সময় লেগেছিল। নূপুর বলেছিলেন আমাদের 45 মিনিট যেতে হবে। তার মানে কলকাতা থেকে ব্যান্ডেল ছাড়িয়ে, অথচ রাস্তার কল্যাণে টেরই পেলাম না। দূর থেকে হলিডে ইনের নিয়ন সাইন লক্ষ্য করছিলাম। এরা আমেরিকার মোটেলগুলোর মধ্যে সবচেয়ে কুলিন। 10 তলা মোটেলের চেহারা আমাদের হোটেল হিন্দুস্তানের চেয়ে কম কিছু নয়। গাড়ি ঢুকলো সেই মোটেলের চত্বরে। এর আগে যেসব মোটেল দেখেছি সেগুলো বড়জোর দোতলা, শহরের একটু বাইরে। অনেকখানি জায়গা রাখা হয় গাড়ি পার্ক করার জন্যে। মোটরের যাত্রীদের নৈশবাস হলো মোটেল। হলিডে ইনকে মোটেল বলতে একটুও ইচ্ছে করছিল না। দেখলাম নূপুরের সঙ্গে রিসেপশনিস্টের আগেই কথাবার্তা হয়েছে। চাবি নিয়ে খাতায় নাম সই করিয়ে আমাদের 6 তলায় নিয়ে এলেন। কার্পেটে মোড়া প্রশস্ত ঘর, দুটি বড় বিছানা, বাথরুমেও চমক। কাঁচের বিশাল জানালার বাইরে লস অ্যাঞ্জেলস ছটফট করছে আলো জেলে। চোখ জ্বলে যায়। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের উপন্যাস বিনি সুতোয় এর 2য় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।